স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 351 জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল অর্থাৎ রামপুরহাট গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 10 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল PGA। 2. সবাত শ্বসনে মোট উৎপন্ন ATP এর সংখ্যা হল 38 অণু। 3. গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্ত্রে। 4. লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকটি হল টায়ালিন। 5. অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। বিভাগ খ, 2 এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এ, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1. PGALD এর পুরো নাম লেখো। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। 2. ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। 3. ব্লাড ব্যাংকে যে তঞ্চনরোধক পদার্থটি ব্যবহার করা হয় তার নাম কি? সোডিয়াম সাইট্রেট। বি এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো ম্যাগনেসিয়াম, সংকেত হলো Mg। 2. একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো পাইন। 3. পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে। সি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1. ডিমকে সুষম খাদ্য বলা হয়, মিথ্যা। 2. আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, সত্য। 3. সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না, মিথ্যা। ডি এর দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করো। এ স্তম্ভে রয়েছে 1. কোহল সন্ধান, এটা হবে ইথাইল অ্যালকোহল। 2. পেরিস্টলসিস, পরিপাক নালীর চলন। 3. আয়রন, ট্রেস এলিমেন্ট। 4. সৌরশক্তি, ফোটন কণা। বিভাগ গ, 3 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. CSF এর দুটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর দুটি কাজ হলো। 1. এই তরল মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে পুষ্টি প্রদান করে এবং O2 সরবরাহ করে। 2. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থকে অপসারণ করে। 2 এর প্রশ্ন, ফটোলাইসিস বলতে কি বোঝো? রায় মার্টিনের সহায়িকার 220 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। ফটোলাইসিস সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন H+ ও হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলে। বিক্রিয়াটি নিম্নরূপ: 2H2O, তার মধ্যে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায় 2H++ 2OH- উৎপন্ন হয়। 3 এর প্রশ্ন, শ্বেত রক্তকণিকার দুটি কাজ লেখো। তোমাদের টেক্সট বইয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। শ্বেত রক্তকণিকা বিভিন্ন কাজ করে, যেমন 1. মনোসাইট ও নিউট্রোফিল শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে। 2. লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে। পরবর্তী প্রশ্ন, স্যাঙ্গুইনিভোরি কাদের বলা হয়? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটাও তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায় তাদের স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা বলে, যেমন রক্তচোষা বাদুড় গৃহপালিত প্রাণীর রক্ত চুষে খায়। ঝোঁক বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চুষে খায়। পরের প্রশ্ন, মানব শিশুর দন্তসূত্রটি লেখো। এটাও তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। শিশুর দন্তসূত্র: I22 মানে ইনসাইজার 22, C মানে হচ্ছে ক্যানাইন 11, PM মানে প্রিমোলার 00, M মানে মোলার 22। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? রায় মার্টিন সহায়িকার 252 পাতায় আছে এই অ্যান্সারটা। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন কারণ 1. বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস
শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2. অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোকসংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3. বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদদেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদদেহে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়েছে। পরের প্রশ্ন, TCA চক্র বলতে কী বোঝো? রায়মার্টিন সহায়িকার 282 পাতায় রয়েছে ক্রেবস চক্র বা TCA চক্র। সবাত শ্বসনের যে পর্যায়ে দেহে উৎপন্ন অ্যাসিটাইল CoA জটিল চক্রাকার ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড, শক্তি ও বিজারিত হাইড্রোজেন বাহক NADH+H+ ও FADH2 উৎপন্ন করে তাকে ক্রেবস চক্র বা TCA চক্র ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে। বিভাগ ঘ 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। রায়মার্টিন সহায়িকার 362 পাতায় তোমরা এই ছবিটা পাবে। এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। আঁকার পরে এখানে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, এখানে রয়েছে অ্যাওর্টিক কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকা, এই 4টি অংশ কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে মানুষের রক্তে অ্যাগ্লুটিনোজেন ও অ্যাগ্লুটিনিনের উপস্থিতি অনুযায়ী রক্তের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। রায়মার্টিন সহায়িকার 338 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। মানুষের রক্তের শ্রেণী ও তাদের সম্পর্ক। রক্তের শ্রেণী এ, যেখানে অ্যাগ্লুটিনোজেন হিসেবে আছে এ, অ্যাগ্লুটিনিন বিটা। রক্তদান করতে পারে এ আর এবিকে, আর রক্ত গ্রহণ করতে পারে এ আর ও থেকে। রক্তের শ্রেণী যখন বি, অ্যাগ্লুটিনোজেন বি, অ্যাগ্লুটিনিন আলফা। রক্তদান করতে পারে বি এবিকে, রক্ত গ্রহণ করতে পারে বি আর ও এর থেকে। রক্তের শ্রেণী যখন এবি, অ্যাগ্লুটিনোজেন আছে এ এবং বি, অ্যাগ্লুটিনিন কিছু থাকে না এখানে। রক্তদান করতে পারে এবি গ্রুপকে, আর রক্ত গ্রহণ করতে পারে এ বি, এবি এবং ও সবের থেকে। রক্তের শ্রেণী যখন ও, তখন তার মধ্যে কোনো রকম অ্যাগ্লুটিনোজেন থাকে না। অ্যাগ্লুটিনিন হিসাবে এখানে আলফা আর বিটা দুটোই থাকে। রক্ত দান করতে পারে এ বি, এবি, ও প্রত্যেকটা গ্রুপে, কিন্তু রক্ত গ্রহণ করতে পারে কেবল ও গ্রুপ থেকে। এর সাথেই রয়েছে রক্ততঞ্চন প্রক্রিয়ার 2টি তাৎপর্য লেখো। 351 নম্বর পাতায় রয়েছে রক্ততঞ্চনের গুরুত্ব বা তাৎপর্য। 1. ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে দেহে রক্তের পরিমাণ নির্দিষ্ট রাখে। 2. রক্ততঞ্চন ব্যাহত হলে রক্তের চাপ কমে যায়, ফলে বিভিন্ন শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া যেমন অভিস্রবণ, ব্যাপন প্রভৃতি ব্যাহত হবে। এর সাথে রয়েছে মানবদেহে রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন? রক্তে হেপারিন নামক তঞ্চন রোধক পদার্থ থাকায় রক্তবাহে রক্ত জমাট বাঁধে না। 2-এর দাগে রয়েছে সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। 292 পাতায় রয়েছে সবাত শ্বসনের সমীকরণ। এটা হবে C6H12O6 প্লাস 6O2 এর মধ্যে উৎসেচকের ক্রিয়ায় 6CO2 প্লাস 6H2O প্লাস 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এর সাথে রয়েছে শ্বসনের 2টি তাৎপর্য লেখো। শ্বসনের তাৎপর্য: 1 নম্বর, প্রাণীদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ। উষ্ণ শোণিত প্রাণীর দেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণে শ্বসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। শ্বসনে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হয় এবং উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়। অন্যদিকে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এবং জীব শ্বাসকার্যের মাধ্যমে তা গ্রহণ করে ও শ্বসন ক্রিয়ায় ব্যবহৃত হয়। অর্থাৎ পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় শ্বসন অন্যতম ভূমিকা পালন করে। এটা তোমাদের বইয়ের 286 নম্বর পাতায় পেয়ে যাবে। সন্ধান প্রক্রিয়ায় যে উৎসেচকটি অংশগ্রহণ করে তার নাম কি? জাইমেজ। অথবা প্রশ্নে রয়েছে উদ্ভিদের পরভোজী পুষ্টি বলতে কি বোঝো? এটি কয় প্রকার? উদাহরণ সহ ব্যাখ্যা করো। সহায়িকার 305 নম্বর পাতায় আছে এই অ্যান্সারটি। উদ্ভিদের পরভোজী পুষ্টি: যে পুষ্টি পদ্ধতিতে ক্লোরোফিল বিহীন নিজ দেহে খাদ্য সংশ্লেষে অক্ষম উদ্ভিদ অন্য কোনো আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে বা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে উদ্ভিদের পরভোজী পুষ্টি বা হেটারোট্রপিক পুষ্টি বলে। খাদ্যের উৎস অনুযায়ী উদ্ভিদ জগতে 4 প্রকার পরভোজী পুষ্টি দেখতে পাওয়া যায়, যথা 1 নম্বর পরজীবীয় পুষ্টি, 2 নম্বর মৃতজীবীয় পুষ্টি, 3 নম্বর মিথজীবীয় পুষ্টি এবং 4 নম্বর পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি।
1 নম্বর পরজীবীয় পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এবং এর দ্বারা পোষক উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় তাকে পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক পুষ্টি বলা হয়। উদাহরণ হলো স্বর্ণলতা র্যাফলেসিয়া উদ্ভিদ। 2 নম্বর মৃতজীবীয় পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ মৃত পচাগলা জৈব পদার্থ বা জীবের দেহাবশেষ থেকে পুষ্টিরস সংগ্রহের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক পুষ্টি বলে, যেমন হলো ইস্ট, অ্যাগারিকাস, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি উদ্ভিদ। এরপর 3 নম্বর মিথজীবীয় পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবীয় পুষ্টি বা সিমবায়োটিক পুষ্টি বলে, যেমন হলো লাইকেন। 4 নম্বরে আছে পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে সবজি উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত পুষ্টি লাভের জন্য পতঙ্গদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে তাকে পতঙ্গভুক পুষ্টি বলে, যেমন হলো কলসপত্রী, সূর্য শিশির প্রভৃতি উদ্ভিদে দেখতে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্নে রয়েছে ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 3টি পার্থক্য লেখো। সহায়িকার 268 পাতায় আছে এই অ্যান্সারটি। বিষয় 1 নম্বর পর্দার উপস্থিতি। ব্যাপন, কোনো পর্দার প্রয়োজন হয় না। অভিস্রবণ, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর বিষয় পদার্থ, পদার্থের সমস্ত রূপের অর্থাৎ কঠিন, তরল ও গ্যাসীয়ের মধ্যে ঘটে। অভিস্রবণ কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রে ঘটে। 3 নম্বর সংশ্লিষ্ট পদার্থের প্রকৃতি। ব্যাপনের ক্ষেত্রে ভিন্ন ঘনত্বযুক্ত এবং সমধর্মী বা ভিন্নধর্মী হতে পারে। অভিস্রবণের ক্ষেত্রে ভিন্ন ঘনত্বযুক্ত এবং অবশ্যই সমধর্মী হয়। রসের উৎস বলতে কি বোঝো? সহায়িকার 264 পাতা। যে বিশেষ প্রক্রিয়ায় মূলরম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায় ট্রাকিড ও ট্রাকিয়ার মাধ্যমে, তাকে রসের উৎস বলে। অতবার প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের 3টি ভূমিকা লেখো। সালোক সংশ্লেষে জলের ভূমিকা। 1 নম্বর সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে যে হাইড্রোজেন উপস্থিত থাকে তার উৎস হলো জল। 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জল প্রয়োজন হয়। 6 CO2 প্লাস 12 H2O, তার মধ্যে সূর্যালোক ক্লোরোফিল দিলে C6H12O6 প্লাস 6 O2 প্লাস 6 H2O। 2 নম্বর পয়েন্ট হলো জল ক্লোরোফিলকে ইলেকট্রন দান করে, ফলে উত্তেজিত ক্লোরোফিল স্থিতাবস্থায় আসে। 3 CO2কে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের সময় যে হাইড্রোজেন প্রয়োজন হয় তা জলের আলোক বিশ্লেষণে উৎপন্ন হয়। H2O, তার মধ্যে সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিল দিলে H+ প্লাস OH- উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্নে রয়েছে সূর্যই সকল শক্তির মূল উৎস, ব্যাখ্যা করো। সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে এর স্থৈতিক শক্তিতে রূপান্তর। সূর্যই সকল শক্তির মূল উৎস। একমাত্র সবুজ উদ্ভিদরাই পারে সৌরশক্তিকে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করতে। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে। পরে সেই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। প্রাণীকুল সবুজ উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে শক্তি সংগ্রহ করে, অর্থাৎ গৃহীত খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি প্রাণীদের দেহকোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তি উৎপন্ন করে। গতিশক্তি জীবদেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পৃথিবীর সমস্ত প্রাণীকে শক্তির যোগান দেয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।